দর্শক, এটিএন নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সময় বদলাচ্ছে চাহিদা। সনাতন পদ্ধতির কৃষি এখন বদলে যাচ্ছে আধুনিক কৃষিতে। বাড়ছে কৃষিতে যন্ত্রের ব্যবহার। আর এই যন্ত্রের ব্যবহার বাড়াতে 50 থেকে 70% পর্যন্ত কৃষি যন্ত্রে ভর্তুকি দিচ্ছে সরকার। আমরা এসেছি মেহেরপুরের গাংনী উপজেলায়। এখানকার কৃষকরা তাদের চাষাবাদে আধুনিক নানা রকম যন্ত্র ব্যবহার করছেন। এসব যন্ত্রের ব্যবহার এবং তাদের সুবিধা অসুবিধা নিয়ে আজকের পর্ব আমরা সাজিয়েছি। পুরোটা নিয়ে এই এলাকার মাঠে বাগানে চড়ে বেড়ায় রাখাল। এক একটি পালে কমপক্ষে শখানেক গারল। খরচ কম এবং লাভজনক হওয়ায় দিন দিনই জনপ্রিয় হচ্ছে গারল চাষ। মেয়ে বাচ্চায় 1 বছর আপনার পাল পেয়ে যাবে ফের, বুঝছেন? আর খাসি এলে বড় হয়ে যাবে। এই 2 মাসের মধ্যেই ধরেন 6,000-7,000 টাকা বিক্রি হয়ে যায়। কৃষির এই সমৃদ্ধিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে যান্ত্রিক কৃষি। গাংনীর ধলার মাঠ, চোখতলার মাঠ, রায়পুর মাঠ সহ সব মাঠে মাঠে এখন গম তোলার মৌসুম। সোনালী মাঠের বুক চিরে চলছে বড় বড় কম্বাইন হারভেস্টার। এই মেশিন একই সঙ্গে ধান বা গম জাতীয় ফসল শুধু কাটেই না, মাড়াইও পরিষ্কার করে তা একেবারে বস্তায় ভরার উপযোগী করে দেয়। কৃষক কেবল সংগৃহীত ফসল হয় বাড়িতে রাখেন, নয়তো বিক্রি করে দেন। গম কাটার ভরা মৌসুমেও তাই ব্যস্ততা নেই। মাঠে মাঠে এমন গল্প আড্ডায় মেতে উঠতে পারেন কৃষক। বটের ছায়ায় বসে গল্পের ফাঁকে ফাঁকে নাস্তা, দুপুরের খাবার সবই সেরে নিতে পারেন। কম্বাইন হারভেস্টার মেশিন দিন বদল করেছে কৃষকের। ফসল নিয়ে উদ্বেগ তো দূরের কথা, অল্প সময়ে মাঠের ফসল তুলতে পারায় আগ্রহ বাড়ছে শস্য চাষে। নিয়ে আসছে আর তুলিছে যাইছে। আর আগে কাটতে হতো, খোলায় নিয়ে যেতে হতো, মারতে হতো, উড়াইতে হতো, বাতাস নাহলে থাকলো বেড়ি খোলায়। বেলা 12টা থেকে আমরা লাগাইতাম বাড়াইতে। হাত মাত কোন করে যেত গিয়ে তা বাড়াইতাম। এই গুড়া পিড়ি কেটে বাড়াইতাম, বাড়ি 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 বাড়ি। এই কখন ওই বিয়ালে বাতাস উঠবে, সে বাতাসে ধরে থাকতাম। খুব কষ্ট করেছি। শুধু কি সময়, কৃষিতে শ্রমিকের যে অকাল, তার উপরে চড়া শ্রম মূল্য। আগে কৃষি শ্রমিকের খরচ মেটাতে হিমশিম খাওয়া কৃষক অল্প মূল্যেই ফসল ঘরে তুলছেন। বাড়তি খরচ কমে যাওয়ায় উৎপাদন খরচও কমে আসছে। পণ্য পরিবহনেও পরিবর্তন এসেছে আমূল। গরু মহিষের গাড়ি বা ভ্যানে এখন কৃষি পণ্য বহন তেমন চোখেই পড়ে না। স্থানীয় প্রযুক্তিতে বানানো নানা যানবাহন মাঠ থেকে ফসল ঘরে নেয়ার কাজেও ব্যবহার হচ্ছে। ফসল তোলার পরপরই বসে নেই জমি, চাষ হচ্ছে প্রায় সঙ্গে সঙ্গেই। এই কর্ষণ কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর। হালের বলদ আর লাঙল গেছে প্রায় অবসরে। ডাল বা মশলা জাতীয় ফসল মাড়াই কাজেও ব্যবহার হচ্ছে মাড়াই যন্ত্র। ফসলের মাঠের ধারে মাড়াই যন্ত্রে কলাই মাড়াই করার দৃশ্যও চোখে পড়ে নানা জায়গায়। এটা মারার জন্য অনেক লেবার লাগতো বা অনেক কিছু লাগতো,
কিন্তু এটা মনে করেন এখন আমরা অল্প খরচে একটা সুযোগ সুবিধা, খুব ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। খুব কম সময়ে মারা হয়ে যাচ্ছে, 20 মিনিটে দেখা যাচ্ছে এক বিঘি কাটা হয়ে যাচ্ছে। পারিবারিক চাহিদা মেটাতে আগের দিনের এই জাতাকল আর খুব একটা চোখে পড়ে না। শুধু পারিবারিক চাহিদা মেটাতে দু একটি কৃষাণীর ঘরে আবহমান বাংলার এই উপকরণটি আপনাকে ফিরিয়ে নিয়ে যেতে পারে স্মৃতিতে। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকার এখন ভর্তুকি মূল্যে কৃষি উপকরণ দিচ্ছে। বছরে 2 বার ভর্তুকিতে কৃষি উপকরণ নিতে পারেন কৃষক। হাওর বা উপকূল অঞ্চলে এই ভর্তুকির পরিমাণ 70% আর সমতলের জন্য 50%। বিগত বছরগুলোতে মেহেরপুরে ভর্তুকি মূল্যে 63টি কম্বাইন হারভেস্টার দেয়া হয়েছে। এই স্বল্প পরিমাণ মেশিন দিয়ে চাহিদা পূরণ হয় না। উপকূল বা হাওর অঞ্চলে যেহেতু ভর্তুকির পরিমাণ বেশি, তাই সেসব অঞ্চলে মেশিনও বেশি। মেহেরপুরেও উপকূল বা হাওর অঞ্চল থেকে মেশিন এসে গম বা অন্য ফসল তুলছে। এই এলাকায় যতগুলো মেশিন চলছে তার বেশিরভাগই বরিশালের উপকূলীয় অঞ্চল বা সুনামগঞ্জের হাওর অঞ্চল থেকে আসা। হাওরে এখন কাজ নাই, এদিকে কাজ আছে, সেজন্য আসলাম। এদিকে গাড়ি নাই। না, মেশিন আরো বাড়লে ক্ষতি হবে না, মেশিনের দরকার। এই এলাকায় ধরেন যে মেশিন যদি বেশি হয়ে যায় তখন তো আপনি আসতে পারবেন না। না, আমার না আসলে ওই এলাকায় থাকলে হয়তো এক সিজন কাটলে তাতেও হয়। মেহেরপুরেও ভর্তুকির পরিমাণ 50%। তাই কৃষিযন্ত্র ক্রয়ে উপকূলের চেয়ে মূল্য বেশি দিতে হয়। এই ভর্তুকির পরিমাণ বাড়ানোর দাবি রয়েছে কৃষকদের। যারা 70% এলাকায় গাড়ি নিয়েছে তাদের কিন্তু টাকা লাগছে আমাদের থেকে 6-7 লাখ টাকা কম। তো ওরা এসে কম রেটে কাজ করতে পারছে, আমরা কিন্তু কম রেটে কাজ করতে পারছি না। কৃষিযন্ত্র পেতে ভর্তুকি বিতরণ করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। এবার 16 মার্চ পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে সারা দেশে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নির্ধারিত ফরমে কৃষিযন্ত্র পেতে আবেদন করেছেন কৃষক। কৃষকদের অনেকেই বলছেন আবেদন করার পর সেটা যাচাই বাছাইয়ের জটিলতা রয়েছে অনেক। এক্ষেত্রে অনেক সময় প্রকৃত কৃষকও বাদ পড়ে যাচ্ছেন। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের পক্ষে ভর্তুকি পাওয়া সম্ভব হয় না। আবার অনেকের একাধিক মেশিন থাকা সত্ত্বেও আবারও মেশিন পাচ্ছেন ভর্তুকি মূল্যে। 2-3 বার আমি দরখাস্ত করছি, তো খালি বলে যে হইলে জানাবো, আমাদের চেষ্টা আছে। মানে আমি বারকার একটা লক্ষ্যে বলছিলাম যে যদি 1 লাখ টাকা লাগে তাও আমি গাড়ি নেব। তো পরে মনে করেন যে ও বললো যে 1,20,000 টাকা লাগবে। আমি বলছি অত টাকা দিয়ে আমি নেব, এই গাড়িটাও যাই 1200 টাকা রেটে কাজ করবে, গাড়িটার ড্যামেজ আছে, এত টাকা আমি দেবো কীভাবে? ঠিক আছে, পরে আমি গাড়ি চালানোর নেওয়ার সিদ্ধান্ত বাদ দিয়েছি। আমার 36 বিঘি জমি, কিন্তু আমি কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। সরকার তো আমাদের মতো চাষিদের উপকার করার জন্য চাষিক গাড়ি দিচ্ছে, কিন্তু আমি গাড়িটা পাচ্ছি না। আমি 2 বার আবেদন করার পরে আমি গাড়িটা পাইনি। একজন আমাদের এই দেশের গণ্যমান্য ব্যক্তি, উনি গাড়ির ভর্তুকি পাস করায় আর গাড়ি বিক্রি করে। উনি এখন কিভাবে করে না করে সে উনি জানে, অফিসাররা জানে। রাজনীতিক আর কি ইয়ে আছে, ঠিক আছে, যারা মূলত উপর লেভেলে যোগাযোগ করতে পারে বা আর কি তাদের এটা হয়। যন্ত্রের মালিকরা বলছেন মেশিন ভর্তুকি মূল্যে পেলেও কোনো যন্ত্র নষ্ট হয়ে গেলে সেটা আর কম দামে পাওয়া যায় না। ফলে এই যন্ত্রের মাধ্যমে আয়ের একটা বড় অংশ ব্যয় হয় যন্ত্রাংশ ক্রয়ে। যেটাতে ধান কাটা হয় ব্লেড, ওইটার দাম হলো 15,000। এই 15 দিন চলে, তারপরে হলো বাদ। তারপরে যে আঙ্গুলের মতো ফিঙ্গার বলে, ওইটার দাম হলো 120 টাকা। মানে এরকম কিছু কিছু পার্টস আছে অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু প্রচণ্ড দাম। এয়ার ফিল্টার 3800 টাকা দাম, অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবেদিন ইকুইপমেন্ট সহ বেশ কয়েকটি কৃষিযন্ত্র সরবরাহকারী কোম্পানি কৃষকদের মধ্যে কৃষিযন্ত্র প্রদান করছে। শুধু যন্ত্রের প্রদান নয়, বিক্রয়োত্তর সেবাও দিয়ে আসছে তারা। মেহেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই অঞ্চলে যে পরিমাণ কৃষিযন্ত্রের চাহিদা সেই পরিমাণ যন্ত্র বরাদ্দ নেই। যন্ত্রের বরাদ্দ বাড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তারা। ভর্তুকির ব্যাপারে আমাদের সমতল এলাকার জন্য সরকারিভাবে নির্ধারণ করা আছে 50% ভর্তুকি, যেটা হলো আপনার উপকূলীয় এলাকা বা হাওড় এলাকায় 70%।
তো আমাদের তো দাবি থাকবে, যেহেতু আমরা কৃষি নিয়ে কাজ করি, যদি ভর্তুকি মানে রেটটা একটু বাড়ানো হয় তাহলে আমাদের কৃষকেরা উপকার হবে। তো আমরা আসলে এটা যেহেতু এটা প্রকল্পের হ্যাঁ এটা পলিসি, এটা আমাদের আসলে করার কিছু থাকে। তো আমরা কর্তৃপক্ষকে অবহিত করি যে এলাকার কৃষক বাড়ির সুবিধার্থে ভর্তুকির পরিমাণ যদি আমাদের এখানে ওই উপকূলীয় এলাকা বা এই হাওড় এলাকার জন্য করা যায় তাহলে কৃষকদের জন্য উপকার হবে। কৃষিতে যন্ত্রের ব্যবহার একটা সোনালী ভবিষ্যৎকেই তুলে আনছে এখন। এর ফলও পাওয়া যাচ্ছে হাতে নাতে। যান্ত্রিক কৃষির প্রসারে জটিলতাগুলো আরও দূর করা গেলে সেটি হবে আগামীর কৃষির পথে অনন্য মাইল ফলক। দর্শক, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা কথা বলছিলাম যান্ত্রিক কৃষি নিয়ে। আপনারা জানেন যে সরকার যান্ত্রিক কৃষির জন্য 50 থেকে 70% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে এবং সেই কাজটি বাংলাদেশে করছেন বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান। তাদের মধ্যে একটি হচ্ছে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড। আমরা এসেছি আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আমির হোসেন সাহেবের কাছে। জনাব আমির হোসেন সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে এবং এটি নিউজের দর্শক শ্রোতাদেরকে যারা এই অনুষ্ঠানটা সরাসরি টেলিভিশনে দেখছেন। জনাব আমির হোসেন, আপনারা জানেন যে বাংলাদেশে এখন কৃষি যান্ত্রিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে এবং সেইটাতে আপনারা অগ্রগণ্য ভূমিকা পালন করছেন। বিভিন্ন জায়গায় যন্ত্রপাতি দিয়ে কৃষকদেরকে আপনারা সহযোগিতা করার চেষ্টা করছেন। আমি প্রথম জানতে চাই যে আপনারা যে যন্ত্রপাতি কৃষকদেরকে দিচ্ছেন, ভর্তুকি মূল্যে দিচ্ছেন, সেটাতে আসলে কেমন সাড়া পাচ্ছেন এবং সারা দেশে এখন কৃষি যন্ত্রের অবস্থাটা আপনারা সবচেয়ে ভালো জানেন, কি অবস্থায় রয়েছে আপনাদের এই যন্ত্র বিক্রিগুলোর অবস্থা? বাংলাদেশে কৃষি যান্ত্রিকরণ আসলে অনেক আগেই শুরু হয়েছে। তো বাংলাদেশে আপনি জানেন যে কৃষির ক্ষেত্রে একটা প্রথম প্রক্রিয়া হচ্ছে চাষাবাদ। তো চাষাবাদটা ইনফ্যাক্ট ইতিমধ্যে 95% যান্ত্রিকরণ হয়ে গেছে। এটা আপনার ট্রাক্টর দিয়ে এবং পাওয়ার ট্রিলার এই ধরনের যন্ত্রপাতি দিয়ে, এখন আর হালের নাঙ্গল দিয়ে আসলে চাষাবাদ বাংলাদেশের কোথাও দেখা যায় না বা হয় না। কৃষির যে সেকেন্ডারি যেই ট্রান্সফরমেশন সেটা হলো কম্বাইন্ড হারভেস্টার, দ্যাট ইজ হারভেস্টিং, এবং প্রক্রিয়াজাতকরণ, দেন আপনার ট্রান্সপ্ল্যান্টিং যেটা আপনার সিডলিং, স্প্রেয়ার, দেন আপনার যেটা হলো যদি এক সময় অনেক ফসল কাটা হয় ড্রায়ারের প্রয়োজন হয়। তো এই যন্ত্রগুলি আসলে বেসিক্যালি এখন আপনার বাংলাদেশ সরকার যেই 3020 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছে, এই প্রজেক্টের আওতায় যন্ত্রগুলি বিতরণ করা হচ্ছে। আপনার বর্তমানে কৃষিতে যান্ত্রিকরণ এই বিশেষ করে কম্বাইন্ড হারভেস্টার এই ক্ষেত্রে আপনার যেটা হারভেস্টিং অলমোস্ট 10% আপনার একরে চলে আসছে ইতিমধ্যে এই যান্ত্রিকরণ। জনাব আমির হোসেন, আপনারাই বলছেন যে কৃষকদের আগ্রহ তৈরি হলেও অর্থনৈতিক ক্ষেত্রে তারা কিছুটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই ক্ষেত্রে আপনারা বলছেন যে যদি তাদেরকে লোনের ব্যবস্থা করা হতো, তো সেই জায়গাটাতে সরকার এখন কি অবস্থায় আছে এবং সরকার যেহেতু যান্ত্রিক কৃষি ছড়িয়ে দিতে চাচ্ছে, তো সেই জায়গাটা তারা উদ্যোগ নিতে পারে কিনা? মানুষ দিয়ে যখন আপনি কৃষি করবেন সেখানে কিন্তু ইনভেস্টমেন্টের খুব একটা প্রয়োজন হয় না, অল্প কিছু ইনভেস্টমেন্ট লাগে। কিন্তু যখন আপনি যন্ত্রের মাধ্যমে এই কৃষি করবেন তখন কিন্তু আপনাকে একটা বড় ধরনের মূলধন বিনিয়োগের প্রশ্ন আসে। যদিও সরকার এখানে 50 থেকে 70% ভর্তুকি দিচ্ছে, তারপরেও কিন্তু কৃষকের নিজের থেকেও কিন্তু আপনার 15-16 লক্ষ টাকা একটা কম্বাইন হারভেস্টার কিনলে 15-16 লক্ষ টাকা আপনার এই কৃষক নিজে বিনিয়োগ করতে হয়। এবং এই ধরনের 15-16 লক্ষ টাকা যদিও এখানে কোম্পানিগুলি, যেসব কোম্পানি এখানে মেশিনগুলি সরবরাহ করছে তারা বাকিতে দিচ্ছে বা কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ দিচ্ছে, তথাপিও কৃষককে কিন্তু তাৎক্ষণিক একটা ডাউন পেমেন্ট এখানে দিতে হয়। যে ডাউন পেমেন্টটা আসলে প্রকৃত অর্থে যারা কৃষক তারা কিন্তু এই ডাউন পেমেন্টের টাকাটা সংগ্রহ করতে পারে না। ভর্তুকি দেওয়ার পরেও বাকি যেই টাকাটা, সেই টাকাটা কিন্তু কৃষক তাৎক্ষণিক পরিশোধ করা সম্ভব না। এখন সেই ক্ষেত্রে যদি বাকি টাকাটা কৃষক কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকে লোন পেত এবং সেই ক্ষেত্রে কৃষক কিন্তু এখানে আপনার উপকৃত হতো। তবে এখানে আরেকটা বিষয়, যেহেতু কৃষক বাংলাদেশের কৃষির একটা বৃহত্তর স্বার্থের জন্য কাজ করে এবং বাংলাদেশের আমাদের সবার খাদ্যের যোগান দিয়ে থাকে, সেজন্য কৃষককে লোন দিলে সেই ঋণের, বিশেষ করে যন্ত্র কেনার জন্য যদি কোনো লোন কৃষককে দেওয়া হয়, সেই ঋণের
সুদের টাকাটা কিন্তু আপনার সরকারকে সাবসিডি হিসাবে দিতে হবে। এখন একটা বিষয় এসেছে, কৃষি যন্ত্রের আবেদনপত্র একটা উপজেলা লেভেলে আবেদন করতে হয় এবং আবেদন করার মাধ্যমে অল্প কিছু কৃষক পায়। তো সেই আবেদনপত্র নিয়েও অনেকে বলেছেন যে তারা একাধিকবার আবেদন করেও তারা যন্ত্র পাননি। তো সেই যন্ত্র না পাওয়ার বিষয়টা অথবা আবেদনপত্রের যে প্রক্রিয়াটা, এটাকে আপনারা একটা সমস্যা হিসেবে দেখছেন কিনা, অথবা একটা সমাধানের কোনো পথ আছে কিনা? জি, এখানে আপনার আসলে প্রকৃত কৃষক যারা, তাদের তো অত লবিং বা তাদের এরকম রাজনৈতিক থাকে না। তো এখানে আসলে যার জন্য তারা অনেক সময় আবেদন করে পায় না। তবে বর্তমানে মেশিনের পর্যাপ্ততা আছে এবং সরকার মেশিন দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যদি কৃষকরা উপজেলা কৃষি অফিসারদের সাথে খুব ক্লোজলি যোগাযোগ করেন, তাহলে পরে আপনার এই মেশিনগুলি তারা পাবেন। এটা অন্তত 20-25% অ্যাকোরেজ আসে, তখন আপনি প্রাইভেট সেক্টরের উপরে ছেড়ে দিতে পারবেন। কিন্তু যেহেতু আপনার এখনও পর্যন্ত এটা 10%, যেহেতু আগামী 5 বছর এই প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের আওতায় ভর্তুকির পরিমাণ সারা দেশে একই করে দেওয়া উচিত আমি মনে করি। আপনারা যারা যন্ত্র বিতরণ করছেন তারা মাঠে গিয়ে কৃষককে আপনারা সার্ভিস প্রদান করছেন, তো কৃষক যেখানে আছে সেখানেই আপনারা সার্ভিস প্রদান করছেন। তো এই পুরো প্রক্রিয়াটা আপনারা কীভাবে চালাচ্ছেন একটু আপনার কাছে শুনতে চাই। যে এলাকায় কাজের চাপ বেশি থাকে সেই এলাকায় সার্ভিস দেওয়ার জন্য আমাদের একটা সেন্ট্রাল টিম আছে। এছাড়াও আমরা যেসব এলাকায় বেশি মেশিন পপুলেশন আছে সেখানে আমরা ভ্রাম্যমাণ সার্ভিস ক্যাম্প করে থাকি। ভ্রাম্যমাণ সার্ভিস ক্যাম্প করি যেখানে আমাদের ওখানে পার্টসের অ্যাভেলেবিলিটি থাকে এবং সার্ভিস টেকনিশিয়ানরা ওখানে ফুডিং লজিং সহ তারা ওখানে অবস্থান করেন। যেই কয়দিন ওই এলাকায় মেশিনগুলি বেশি চলবে, তখন যখন আবার মেশিনের সংখ্যা কমে আসে, তখন আমরা আবার এটা সেন্ট্রাল ওখানকার স্থানীয় যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের বা রিজিয়নের মাধ্যমে আমরা সার্ভিসগুলি দিয়ে থাকি। এবং কৃষককে আমরা এই সার্ভিসটা দিই যেখানে তার মেশিন নষ্ট হবে সেই জায়গায়, নট দ্যাট যে আমার ওয়ার্কশপে আসতে হবে বা আমার অফিসে আসতে হবে। একটা বিষয় হচ্ছে, কৃষকরা অভিযোগ করেছেন যে যন্ত্রগুলো যেহেতু তারা ভর্তুকি মূল্যে পাচ্ছেন, কিন্তু তারা যখন যন্ত্রাংশ কিনতে যাচ্ছেন সেগুলো তারা ভর্তুকি মূল্যে পাচ্ছেন না। তো সেই যন্ত্রাংশগুলোর ভর্তুকি বা দাম কমানোর বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, অথবা আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? যেহেতু এখানে হারভেস্টিংয়ের সিজনটা খুব ছোট থাকে, এখানে যদি আপনি কম দামি পার্টস লাগান কিংবা নিম্নমানের পার্টস লাগান, তাহলে কৃষকের মেশিনটা বেশি বেশি খারাপ হবে। এবং যদি বেশি বেশি খারাপ হয় তাহলে পরে আপনার কাজের আরও বিঘ্ন সৃষ্টি হবে। সো এখানে দেখার বিষয় হলো, কম দামের থেকে দেখার বিষয় হলো যে কৃষকের মেশিনটা মাঠে কত বেশি খারাপ হচ্ছে। যদি বেশি খারাপ হয় তাহলে কোম্পানি সার্ভিস দিলেও আপনার একটা কৃষকের মেশিন মাঠে খারাপ হলো, সে সংবাদ দিবে, একজন সার্ভিস কর্মী যাবেন, পার্টস নিয়ে আসবেন, তারপরে তার মেশিনটা মেরামত হবে। সো ইতিমধ্যে তার কিন্তু একটা দিন ওখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এইখানে আপনার দেখতে হবে যে পার্টস, কোয়ালিটি পার্টস দেওয়া, কারণ কম দামে অবশ্যই ভালো জিনিস হবে না। এখন যান্ত্রিক কৃষির যুগ, যান্ত্রিক কৃষির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে চলছে। আপনি আগামীর বাংলাদেশের কৃষিকে কিভাবে দেখতে চান? বাংলাদেশে যদি আপনার প্রতিটা এলাকায় আপনার কয়েকটা কৃষি শিল্প প্রতিষ্ঠান থাকবে, যারা কিনা ওই এলাকার সমস্ত কৃষি জমিগুলিকে নিয়ে যে যন্ত্রের সেবা এগুলি প্রদান করবেন এবং তারা বিভিন্ন রকম পরামর্শ প্রদান করবেন যারা প্রকৃত কৃষক হবেন। একটা গ্রুপ থাকবে কৃষক, আর একটা গ্রুপ থাকবে হলো কৃষি যন্ত্রের সরবরাহকারী বা ব্যবসা প্রতিষ্ঠান, এবং তারাই কিন্তু স্থানীয়ভাবে এই যে ফসল উৎপাদন হবে সেগুলিও তারা কিন্তু ক্রয় করে নেবে। কৃষি জমির যে ইনফ্রাস্ট্রাকচারগত চেঞ্জ, কারণ আমরা যেখানে এই লেবার দিয়ে যে কৃষি আমরা করেছি, সেই অবস্থায় যদি যন্ত্র দিয়ে সেই কৃষিটা করতে যাই, এটা আসলে কিন্তু আপনার সেইভাবে সুফল দেবে না। সো যন্ত্র ব্যবহারের উপযোগী, মাঠকে উপযোগী করতে হবে। যদি আমরা মাঠকে উপযোগী করি তাহলে পরে বাংলাদেশে আমি নিশ্চিত যে বাংলাদেশে আপনার এই ধরনের কৃষি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। জনাব আমির হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জনাব আমির হোসেনের সঙ্গে, যিনি আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। মৌসুমের লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দেশের কিছু কিছু জায়গায় নদ নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে। আগাম বন্যার কারণে ধান ৮০% পেকে গেলে কেটে ফেলুন। ধানের জমিতে সেচ দিন ও পানির স্তর ধরে রাখুন। লাউয়ে পাউডারি মিলডিউ দেখা দিলে হেক্সাকোনাজল ও মেনকোজেব প্রয়োগ করুন। সবজিতে হালকা সেচ প্রয়োগ করুন।
দর্শক, কৃষিতে যেমন পদ্ধতিগত পরিবর্তন আসছে, তেমনি কৃষি প্রজন্মও বদলাচ্ছে। এক প্রজন্মের কাছে কৃষিতে যন্ত্রের ব্যবহার স্বপ্নের মতো, আরেক প্রজন্মের কাছে কৃষি যন্ত্র একটা নতুন যুগের সূচনা। সবাই বলছেন কৃষি যন্ত্রপাতি ছড়িয়ে দিতে সরকার যে নানা উদ্যোগ নিয়েছেন, সেগুলো যদি আরেকটু সহজতর করা হয়, তাহলে যান্ত্রিক কৃষিতে বহুগুণ এগিয়ে যাবে বাংলাদেশ। এটিএন নিউজের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জায়গা থেকে ভিন্ন কোনো বিষয় নিয়ে।